ওল্ড এজ পেনশন ফর ফিশারম্যান জয় বাংলা পেনশন স্কিমে এই কলমটি দেখতে পাওয়া যায়। ওল্ড এজ পেনশন ফিশারম্যান মৎস্যজীবীদের জন্য বার্ধক্য ভাতা। মৎস্যজীবী হলে তবেই কিন্তু এই বার্ধক্য ভাতা আবেদন করতে পারবেন। মৎস্যজীবী কার্ড থাকা কিন্তু চাই, অর্থাৎ যে সকল ব্যক্তিরা মাছ চাষের সঙ্গে বা মাছ ব্যবসায়ের সাথে যুক্ত সেই সকল ব্যক্তিদের বয়স যখন 60 বছরের ঊর্ধ্বে হবে তখন তিনারা কিন্তু এই ওল্ড এজ পেনশন ফর ফিশারম্যান এই স্কিম করতে পারবেন। এই স্কিমটি দেখা যায় জয় বাংলা পেনশন স্কিমের ফর্মটিতে। এই ফর্মটিতে কিভাবে ফিল আপ করবেন, ফর্মটি কোথা থেকে সংগ্রহ করবেন, কোন কোন ডকুমেন্টস আপনি দেবেন, সেই ডকুমেন্টসগুলো আপনি নিজে থেকে কিভাবে ভেরিফাই করবেন তা কিন্তু আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। নমস্কার, আমি শুভঙ্কর মণ্ডল। আজকে শুরু করছি জয় বাংলা পেনশন স্কিমে আপনি ওল্ড এজ পেনশন ফর ফিশারম্যান প্রকল্পটিতে কিভাবে আবেদন করবেন এবং ফর্মটি কোথা থেকে সংগ্রহ করবেন তা কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি। দেখুন, মৎস্যজীবী কার্ড থাকলে তবেই কিন্তু এই মৎস্যজীবী বার্ধক্য ভাতা স্কিমে কিন্তু আবেদন করতে পারেন। মৎস্যজীবী বার্ধক্য ভাতা স্কিমে আবেদন করতে হলে ডকুমেন্টসগুলো নিজে থেকে ভেরিফাই করা খুবই জরুরি। নয়তো কি হবে, আপনি বারবার আপনি ডকুমেন্টসগুলো দিয়ে জমা করবেন কিন্তু আপনার মৎস্যজীবী বার্ধক্য ভাতা স্কিমে কিন্তু নাম নথিভুক্ত হবে না। তার জন্যই কিন্তু ডকুমেন্টসগুলো ভেরিফাই করা, ফর্মটি নির্দিষ্টভাবে সুরক্ষিতভাবে ফিল আপ করা এবং আপনার এই ডকুমেন্টসগুলো সহকারে এবং ফর্মটি কোথা থেকে সংগ্রহ করবেন, কোথায় গিয়ে জমা করবেন তা কিন্তু আজকে আমরা পুরো বিস্তারিত বিষয়টি আলোচনা করতে চলেছি। ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, অবশ্যই আপনার সুবিধা হবে। প্রথমেই বলে নিই যে জয় বাংলা পেনশন স্কিমে ওল্ড এজ পেনশন ফর ফিশারম্যান মৎস্যজীবীদের জন্য বার্ধক্য ভাতা এই স্কিমটি কিন্তু রয়েছে। অনেকগুলি কলম রয়েছে, তার মধ্যে কিন্তু রয়েছে এই ওল্ড এজ পেনশন ফর ফিশারম্যান এই স্কিমটি। আমরা একদম ফর্মে চলে আসি। ফর্মটি আপনি কীভাবে ফিল আপ করবেন এবং আপনি ফিল আপ করার সাথে সাথে আমি বলে দেবো আপনার ডকুমেন্টসগুলো কী কী আপনি নিজে থেকে সংগ্রহ করবেন। দেখুন, আমরা জয় বাংলা পেনশন স্কিমে যে ফর্মটি দেখতে পাই তাতে রয়েছে কিন্তু ওল্ড এজ পেনশন ফর ফিশারম্যান এই কলমটির পাশে একটি টিক মার্ক করতে হবে এবং তারপরে উপরে দেখবেন একটি ফটো লাগানোর জায়গা রয়েছে। ফটোটি সেখানে আপনি মারবেন এবং সেগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখবেন ওল্ড এজ পেনশন ফরের একদম যিনি বেনিফিশিয়ারি হবেন তিনার নামটি উল্লেখ করতে হবে। তিনার নামটি ওখানে লিখতে হবে এবং তারপরে মিডল নেম থাকে। মিডল নেমে যদি কারোর নামে পরে চন্দ্র বা কুমার থাকে সেখানে মিডল নেম উল্লেখ করবেন এবং তারপরে লাস্ট নেম থাকে, সেখানে কিন্তু আপনার টাইটেলটি উল্লেখ করলেন। ব্যাস, আপনার বেনিফিশিয়ারির নামটি হয়ে গেল লেখা। এরপরে কিন্তু আসে বেনিফিশিয়ারির ডেট অফ বার্থ এবং তারপরে ডেট অফ বার্থটি আপনি আধার কার্ডে পেয়ে যাবেন। ডেট অফ বার্থ সেখান থেকে লিখে নেবেন। এছাড়া আসছি কিন্তু আমরা এবং তিনি কোন কাস্টে বিলং করেন এবং সেই কাস্টটি উল্লেখ করে দেবেন। তিনি কোন জেন্ডারে রয়েছেন, মেল রয়েছেন না ফিমেলে রয়েছেন সেটি আপনি উল্লেখ করলেন। এগুলো কমপ্লিট হয়ে গেল। তারপরে আসছে মৎস্যজীবী যিনি আবেদন করছেন তিনার বাবা বা মায়ের নাম সেখানে উল্লেখ করতে হবে এবং উল্লেখ করতে হবে কিন্তু তার ডেট অফ বার্থ এবং তিনি তার বয়স কত হয়েছে সেটি কিন্তু উল্লেখ করে দিতে হবে। এছাড়া আপনার মোবাইল নম্বরটি লিখতে হবে। এইগুলো লেখার পরে একটি কলম থাকে যেটিতে উল্লেখ করতে হবে যে আপনি বিবাহিত না অবিবাহিত। যদি বিবাহিত হন তাহলে ম্যারিড লিখবেন, অবিবাহিত হলে আনম্যারিড লিখবেন বা অনেক ক্ষেত্রে অন্য কিছু থাকতে পারে, সেগুলো আপনারা ঠিকঠাক করে দিলেন, অর্থাৎ কি আপনি টিক মার্ক করে দেবেন ওখানে। আচ্ছা, এইবার এই ফর্মগুলো লেখার পরে আমাদের ডকুমেন্টসের প্রথম ভেরিফাই আসে কিন্তু ডিজিটাল রেশন কার্ড যেটি আপনার আছে সেটির একটি নম্বর আছে। সেই নম্বরটি SPI সাইজ বা PI সাইজ বা RKSY এইরকম ধরনের হতে পারে। সেই নম্বরগুলো দিয়ে আপনি সেটি কমপ্লিট করলেন এবং রেশন কার্ডের নম্বরটি আপনার কমপ্লিট হয়ে গেল। তার মানে আপনাদের এই ওল্ড এজ পেনশন ফর ফিশারম্যানে আবেদন করতে হলে রেশন কার্ড থাকাটা কিন্তু খুবই ম্যান্ডেটরি হয়ে যাচ্ছে। তাহলে রেশন কার্ডের জেরক্স কপিটা আপনার লাগবে। তারপরে আসে কিন্তু একটি কলম ভোটার এপিক নম্বর, অর্থাৎ ভোটার যে এপিক নম্বর আইডেন্টি কার্ডটি আপনার আছে সেই আইডেন্টি কার্ডে একটি এপিক নম্বর আছে। এপিক নম্বরটি কিন্তু আপনার ওখানে লিখে দিলেন। তাহলে আমরা প্রথমে গেলাম ডিজিটাল রেশন কার্ডের নম্বরটি আপনার উপরে লিখতে হচ্ছে, তারপরে ভোটার এপিক নম্বরটি লিখতে হচ্ছে। তার মানে কি ডিজিটাল রেশন কার্ডের জেরক্স কপিটি লাগছে, ভোটার কার্ডের জেরক্স কপিটি লাগছে, ভোটার আইডেন্টি কার্ডটির জেরক্স কপি লাগছে। তাহলে এই দুটো ডকুমেন্টস আমরা পেয়ে গেলাম। এবার আসছে কিন্তু আধারের ঘরটি। আধারের ডকুমেন্টসটি আপনার লাগছে, আধারের যে ঘরটি রয়েছে তাতে আধার নম্বরটি আপনার লিখতে হবে। এবার আসছে কিন্তু প্যান কার্ড আপনাকে উল্লেখ করাতে হবে। প্যান কার্ডের কিন্তু একটি নম্বর রয়েছে, সেই নম্বরটি আপনি ওখানে লিখলেন। আমরা 4টে ডকুমেন্টসের কথা এই পর্যন্ত জানলাম: রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড এবং প্যান কার্ড। এবং আপনার যে মৎস্যজীবী কার্ডটি আপনার রয়েছে অর্থাৎ কি এই মৎস্যজীবী বার্ধক্য ভাতা স্কিমে আবেদন করতে হলে না আপনার ওই মৎস্যজীবী কার্ডটি থাকা খুবই জরুরি। মৎস্যজীবী কার্ডেই আপনাকে চিহ্নিত করে যে আপনি একজন মৎস্যজীবী। এবার মৎস্যজীবী কার্ডের একটি নম্বর রয়েছে সেটি আপনি উল্লেখ করলেন। এরপরে কিন্তু আপনার আসছে
আপনি কত বছর ধরে এই পশ্চিমবঙ্গে আপনি বাস করছেন, আপনি কত বছর ধরে পশ্চিমবঙ্গে বাস করছেন বলতে আপনার ডেট অফ বার্থ অনুযায়ী আপনি পশ্চিমবঙ্গে যদি ততদিন ধরে বাস করেন তাহলে সেটা উল্লেখ করলেন। তারপরে একটি কলম আসে আপনার বায়োডাটায়, যেমন আপনি কোন অ্যাসেম্বলিতে রয়েছেন, কোন ডিস্ট্রিক্টে রয়েছেন, কোন পিনকোড রয়েছে আপনার, কোন ব্লকে রয়েছেন আপনি, কোন থানার অন্তর্গত আপনি, কোন অঞ্চল বা পৌরসভার মধ্যে রয়েছেন, বা কোন গ্রাম বা ভিলেজ বা টাউনে রয়েছেন আপনি, এগুলো আপনাকে উল্লেখ করতে হয়। এইগুলো উল্লেখ করার পরে কিন্তু আপনার একটি মোবাইল নম্বর চাই, সেই নম্বরটি উল্লেখ করতে হবে এবং আসে কিন্তু তারপরে ব্যাংকের ডিটেলসটি। আমরা কিন্তু ডকুমেন্টসগুলোর কথা আমরা কোন কোন ধরনের কীভাবে ফিল আপ করতে হবে এবং সেই ফিল আপ অনুযায়ী কিন্তু ডকুমেন্টসগুলোর কথা বলে ফেললাম। তবু আমি আপনাদের জানানোর জন্য আরেকবার আমি সংক্ষিপ্ত বলে দিই ডকুমেন্টসগুলো কী কী লাগবে, তাহলে কিন্তু আপনাদের অবশ্যই আমি মনে করি সুবিধা হবে। যখন আপনি মৎস্যজীবী স্কিমে আবেদন করবেন, ওল্ড এজ পেনশন ফর ফিশারম্যান, মৎস্যজীবীদের জন্য বার্ধক্য ভাতা স্কিমে আবেদন করবেন, তখন কিন্তু এই ডকুমেন্টসগুলো আপনার থাকা খুবই জরুরি। দিই যে আপনার ভোটার আইডেন্টি কার্ডের জেরক্স কপিটি লাগছে, আধার কার্ডের জেরক্স কপিটি লাগছে, ব্যাংকের বই জেরক্স কপিটি লাগছে, একটি প্যান কার্ডের জেরক্স কপি লাগছে, রেশন কার্ডের জেরক্স কপি লাগছে, একটি ফটো লাগছে, একটি মোবাইল নম্বর লাগছে এবং একটি বাসিন্দা সার্টিফিকেট লাগে। বুঝলেন তো? বাসিন্দা সার্টিফিকেটে আপনার মান্থলি ফ্যামিলি ইনকাম কত আছে সেই বাসিন্দা সার্টিফিকেটে উল্লেখ, সেই উল্লেখ অনুযায়ী কিন্তু আপনি এই ফর্মটিতে আপনার উল্লেখ করে দেবেন যে আপনার বাসিন্দা আপনার মান্থলি ফ্যামিলি কত ইনকাম রয়েছে, সেটি উল্লেখ হয়ে গেল। এগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর অর্থাৎ ডকুমেন্টসগুলোর কথা আমরা জেনে গেলাম। এই ফর্ম কোথা থেকে পাবেন তা কিন্তু আমরা শেষে আলোচনা করছি, মানে এই পরবর্তীতে আলোচনা করব, কিন্তু এখন আমরা ফর্মটি আগে কমপ্লিট করে নিই কীভাবে ফিল আপ করবো। আমি বললাম যে আপনার ওই প্রথমের পেজে যা ছিল আমি বলেছি, এবার দ্বিতীয় পেজে কিন্তু আপনার বায়োডাটাটি ছিল এবং এবার আসবে কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে, অর্থাৎ কি ব্যাংকের যে ডিটেলসটি আপনি দেবেন সেই ব্যাংকের ডিটেলসের মাধ্যমেই কিন্তু আপনার ব্যাংক খাতায় টাকাটি আসবে। এই অর্থাৎ কি মৎস্যজীবীদের জন্য বার্ধক্য ভাতা স্কিমে যে টাকাটি আপনি পাবেন তা কিন্তু আপনার এই ব্যাংকের মাধ্যমেই আসবে। তাহলে ব্যাংকের এই বিষয়টি কিন্তু ডিটেলসটি লেখা কিন্তু খুবই কিন্তু মানে সঠিকভাবে লিখতে হবে আর কি, যাকে বলা হয়। যেমন ব্যাংকের যে বইটি রয়েছে আপনি সেটা কোন ব্যাংকে রয়েছে সেই ব্যাংকটির নাম উল্লেখ করতে হবে, ব্যাংকের পাসবুক অনুযায়ী সেই ব্যাংকের আপনার যে নামটি রয়েছে সেটি লিখতে হবে। এছাড়া লিখতে হবে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটি এবং আইএফএসসি কোডটা ও ব্রাঞ্চের নামটি। তাহলে ব্যাংকের ডিটেলসে জানলাম, ব্যাংকের নাম লিখতে হবে, ব্যাংকের প্রথম বইয়ের প্রথম পাতার পাসবুকের প্রথম পাতার অনুযায়ী আপনার নামটি লিখতে হবে এবং ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটি লিখতে হবে, ব্যাংকের আইএফএসসি কোডটি লিখতে হবে, ব্যাংকের ব্রাঞ্চটি লিখতে হবে। এগুলো কিন্তু ব্যাংকের ডিটেলস কিন্তু খুব সুন্দরভাবে ফিল আপ করবেন। এগুলো কিন্তু হয়ে যাওয়ার পরে একটি কলম থাকে, সেটি হচ্ছে কিন্তু কী জানেন তো, নমিনির কলম। আপনি যখন মৎস্যজীবী কার্ড করেছিলেন তখন একজন নমিনি ছিল, আপনি যদি তাকে বাদ দিয়ে অন্য কাউকে নমিনি রাখতে চান তাও কোনো অসুবিধা নেই, তবে আমি মনে করব মৎস্যজীবী কার্ড করার সময় যে নমিনিটি আপনি রেখেছিলেন তাকে রাখাটাই কিন্তু বেটার হয়। এবার তার নামটা লিখলেন, এখানে তার ডকুমেন্টসের মধ্যে আপনি তার ভোটার কার্ড আধার কার্ড দিতে পারেন এবং ডকুমেন্টস হিসাবে, এবং তার ভোটার কার্ড আধার কার্ডেই কিন্তু তার ঠিকানাটা লেখা আছে। যখন আপনি নমিনির নামটি লিখলেন সেই নমিনির ঠিকানাটা কিন্তু সেখানে লিখতে হবে। আপনার ওগুলো লেখা কমপ্লিট হয়ে গেল। এবার আসবো কিন্তু আপনি বিশেষ একটা কলমে, সেই কলমটি উল্লেখ করায় যে আপনি এই যে মৎস্যজীবীদের জন্য বার্ধক্য ভাতা স্কিমে আবেদন করতে চাইছেন, তা এই স্কিমে আবেদন করতে আপনি কোন সরকারের কাছে চাইছেন, সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে চাইছেন না স্টেট গভর্নমেন্টের কাছে চাইছেন। দেখুন, আপনি যদি চাইবেন অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে চাইলে সেখানে টিকমার্ক করবেন, যদি স্টেট গভর্নমেন্টের কাছে চান তাতে টিকমার্ক করবেন। আমি আপনাকে সাজেস্ট করব আপনি স্টেট গভর্নমেন্টের কাছেই চাইবেন এই মৎস্যজীবীদের জন্য বার্ধক্য ভাতা স্কিমে আবেদনের জন্য, আপনি বার্ধক্য ভাতা পেতে পারেন সেটির জন্য, সেটি করলেন। এরপরে কিন্তু আমাদের ফর্মটি কমপ্লিট হয়ে গেল। তবে জায়গা বিশেষ স্থান বিশেষ কিন্তু এই ফর্মের গঠন চেঞ্জ হতে পারে, সেটি আপনারা দেখে নেবেন। এরপরে আসবো কিন্তু একটি কলম থাকে, নিচে থাকে একটি অ্যাকনোলেজমেন্ট এবং তারপরে আসে কিন্তু একটি আধার প্রমাণীকরণের সম্মতিপত্র, অর্থাৎ সেখানে কিন্তু আপনার আধার নম্বরটি লিখতে হয় এবং তারপরে কিন্তু আপনার একটা সিগনেচার করতে হয়। আমাদের ফর্মটি পুরো কমপ্লিট হয়ে গেল। ফর্মটি এইরকম আমি যেরকমভাবে বললাম সঠিকভাবে সঠিক জায়গায় সঠিক জিনিস লিখবেন এবং সঠিকভাবে লিখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবেন এবং ডকুমেন্টসগুলো সঠিকভাবে দেবেন এবং প্রত্যেকটি যে ডকুমেন্টসগুলো দিচ্ছেন আপনি প্রত্যেকটি জেরক্স কপির নিচে কিন্তু আপনার একটি সিগনেচার করে দেবেন। তাহলে কি হবে, এটা একটি সেলফ অ্যাটেস্টেড টাইপের কাজ করবে। এইগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি ফর্মটি তাহলে কোথা থেকে সংগ্রহ করবেন, ফর্মটি সংগ্রহ করতে পারবেন আপনার দুয়ারে সরকার ক্যাম্প থেকে। এবং যদি আপনি দুয়ারে সরকার ক্যাম্প থেকে ফর্ম সংগ্রহ করেন, আপনার এলাকায় যখন দুয়ারে সরকার ক্যাম্প বসবে সেখান থেকে যদি আপনি সংগ্রহ করেন তবে আপনি সেখানেই জমা করছেন। যদি আপনি মনে করেন যে আপনি বিডিও অফিস বা ব্লক ডেভেলপমেন্ট অফিস বা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয়ের অফিস থেকে ফর্মটি সংগ্রহ করবেন তবে আপনি সেখানেই জমা করবেন। তাহলে আমরা এই বিষয়ে জানলাম যে বয়স্ক ভাতা অর্থাৎ মৎস্যজীবীদের জন্য বার্ধক্য ভাতা স্কিমে আপনি কিভাবে আবেদন করবেন এবং সেই ডকুমেন্টসগুলো কী কী লাগবে এবং ডকুমেন্টগুলো অনুযায়ী আপনি কিভাবে ফর্মটি ফিল আপ করবেন এবং
ফিল আপ করার পর আপনি কোথা থেকে অর্থাৎ কি কোথায় গিয়ে জমা করবেন, অর্থাৎ আমি বললাম যে আপনি যেখান থেকে ফর্ম নেবেন ঠিক ফর্মটি ফিল আপ করে সেখানেই জমা করবেন। এবং এইগুলো করার পরে কিন্তু আপনার সঠিকভাবে সঠিক কাজ করলে কিন্তু আপনার এই বয়স্ক ভাতা অর্থাৎ কি মৎস্যজীবীদের জন্য বার্ধক্য ভাতা স্কিমে কিন্তু আপনার নাম নথিভুক্ত হবে এবং আপনি সরকারের থেকে প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কে একটি টাকা কিন্তু অর্থ আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তাহলে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানলাম এইসব বিষয়গুলো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে রাখবেন। তাহলে কী হবে, এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে দ্রুত পৌঁছে যাবে। থ্যাংক ইউ।